আজও সেই জনগণহীন গ্রামে কান পাতলে গভীর রাতে শোনা যায় সেই আগ্রাসী মনোভাবের মন্ত্র উচ্চারণ। গ্রামের আকাশ বাতাস যেন জানিয়ে দেয় অশুভ শক্তির আগমন বার্তা। ফিয়ার ব্লক অনুভবে সারা। গ্রামে এক তান্ত্রিক এসেছিল হঠাৎ করে একদিন রাত্রিবেলা। উনি আগ্রাসী মনোভাব নিয়ে মন্ত্র উচ্চারণ করতেন, মা কালীর আরাধনা করতেন, কিন্তু সেই মন্ত্র উচ্চারণ এমন গ্রামের লোকেদের শরীর দিয়ে যেন ঠান্ডা শিহরণ চলে যেত, শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে যেত। গ্রামের আকাশ বাতাস মুখরিত হয়ে জানিয়ে দিত অশুভ শক্তির আগমন বার্তা। নমস্কার বন্ধুরা, ফিয়ার ব্লকে আপনাদের স্বাগত। আমি রূপম চক্রবর্তী, সঙ্গে সাউন্ডে আছে সমীরণ রয়। এখানে বলে রাখি, আমাদের কাছে ঘটনা পাঠাতে গেলে কিভাবে পাঠাতে হবে। আমাদের মেল আইডি আছে, যেখানে আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও আছে, সেখানেও আপনারা আপনাদের জীবনের ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুক পেজও আছে, ফেসবুক পেজ থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুব সহজ হবে। fear@ব্লক লিখলেই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ফেসবুক পেজেও আপনারা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। আজকে যে ঘটনাটা আমি বলবো, সেই ঘটনাটা আমাকে একজন পাঠিয়েছে। আমাদের ভারতবর্ষেরই এক ঘটনা, একটা গ্রাম। সে তার নাম আমাকে লিখে পাঠিয়েছে, গ্রামের নামও লিখে পাঠিয়েছে, কিন্তু বলেছে যে দাদা, আমি এই গ্রামের নাম, আমার নাম লিখে পাঠালাম, কিন্তু এটা তুমি ফ্যামিলিকে বলো না, আমাদের ফ্যামিলিকে, কারণ আমি এই গ্রামের মধ্যে ডিউটি করি। এখান থেকে সরকার থেকে একটা সাইনবোর্ডও টাঙিয়ে দিয়েছে, যেখানে লেখা আছে যে 5টার পরে এই গ্রামে প্রবেশ করা নিষেধ। তো আমি একটা সামরিক প্রতিরক্ষা বাহিনী থেকেই এখানে আমি আছি, তাই জন্য নামটা না বলাটাই ভালো, এবং গ্রামের নামটাও না বলাই ভালো। এবং এখানে যে জমিদারের কথা বলা হয়েছে, গ্রামের এক জমিদার ছিল, সেই জমিদারের নামটাও কিছু কারণের জন্য আমরা পরিবর্তিত রেখেছি, এটা পরিবর্তন করা হয়েছে জমিদারের নাম। তো শুরু হচ্ছে আজকের ফিয়ার ব্লগ। যে গ্রামের কথা আমি আজকে বলছি, সেই গ্রাম ছিল খুব সুন্দর গ্রাম। পরিবেশ যেমন সুন্দর, তেমনি গ্রামের মধ্যে যেন সবসময় শান্তি বিরাজ করত। প্রজারাও খুব আনন্দে থাকত, জমিদারও খুব প্রজাবৎসল ছিল। এমনও শোনা যায় যে এই গ্রামের প্রজাদেরকে জমিদার অনেক সময় খাজনাও মুক্ত করে দিত। এইভাবে তাদের দিন কাটছিল, কিন্তু তারা কোনোদিন স্বপ্নেও ভাবেনি যে তাদের গ্রামে কালো ছায়া আসতে চলেছে। এরকমই একদিন রাত্রিবেলা হঠাৎ করে গ্রামের লোকেরা শুনতে পাচ্ছে এক গগনভেদী আওয়াজে মন্ত্র উচ্চারণ, যেন কেউ মন্ত্র পড়ছে এবং সে যেন গ্রামকে নিঃশেষ করে দিতে চাইছে। সেই মন্ত্র শুনলে মনে হতো যেন সারা শরীর দিয়ে ঠান্ডা শিহরণ খেলে যায়। পরদিন সকালবেলা প্রজারা সবাই জমিদারের কাছে গেল, গিয়ে জমিদারকে বলল যে জমিদার বাবু, এরকম এরকম ঘটনা, এটা একটা বিহিত করব। তখন জমিদার বলল যে হ্যাঁ, আমিও শুনেছি। আমি আজকে রাত্রিবেলায় আমার পাইক পেয়াদা যারা আছে তাদেরকে আমি গ্রামের চতুর্দিকে পাঠিয়ে দেব, কে এরকম মন্ত্র উচ্চারণ করে দেখার জন্য। জমিদারের কথা মতো সেই দিন রাত্রিবেলায় পাইক পেয়াদারা জমিদারের সবাই গ্রামের চতুর্দিকে ছড়িয়ে পড়ল। রাত গভীর হচ্ছে, কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ। হঠাৎ করে
শোনা যাচ্ছে যে সেই মন্ত্র উচ্চারণ গগনভেদী আওয়াজে শরীর যেন কেঁপে উঠছে সবার। শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। সবাই তটস্থ হয়ে গেল। গ্রামের আকাশ বাতাস মুখরিত হয়ে জানিয়ে দিচ্ছে অশুভ শক্তির আগমন বার্তা। চার চতুর্দিক দিয়ে ধুনো ধূপের গন্ধ ভেসে আসছে। তারা যেন জানিয়ে দিচ্ছে যে অশুভ শক্তির উপস্থিতি। জমিদারের পাইক পেয়াদারা চতুর্দিকে ঘুরছে, কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু মন্ত্র উচ্চারণ শুনতে পাচ্ছে। হঠাৎ করে দেখছে গ্রামের একটা পুরো বটতলা ছিল, সেখানে যেন কেউ বসে আগুন জ্বালিয়ে কিছু একটা করছে। সঙ্গে সঙ্গে সবাই একজোট হয়ে পাইক পেয়াদারা দৌড়ে গেল সেখানে। গিয়ে দেখলো এক বিশাল চেহারার মানুষ, কপালে লাল সিঁদুরের বড় করে টিপ, লাল শালু গায়ে জড়ানো, যজ্ঞ করছে আর মন্ত্র উচ্চারণ করছে। ওরা সঙ্গে সঙ্গে সেই কাপালিককে ধরে নিয়ে ওদের অন্ধকুঠুরিতে বন্ধ করে রাখল। সকাল হতেই জমিদার মশাইয়ের কাছে খবর গেল। জমিদার মশাই বলল, তোমরা ওকে নিয়ে আসো, আমি কথা বলতে চাই। কাপালিককে সভায় নিয়ে আসা হলো। সভায় নিয়ে আসার পরেই জমিদারের যেন একটা অন্য রূপ সবাই দেখতে পেল। জমিদার হঠাৎ করে হাত জোর করে হাঁটু গেড়ে ওনার সামনে বসে পড়লেন। বসে পড়লে বললেন, বাবা, আপনি মন্ত্র উচ্চারণ করতেন? তখন কাপালিক বলে উঠল, হ্যাঁ, আমি মন্ত্র উচ্চারণ করতাম। আমি শক্তি মন্ত্রে দীক্ষিত। আমি মা কালীর পুজো করি। আমার আরাধ্যা দেবী হলো মা কালী। তখন জমিদার বলল, বাবা, আমিও মা কালীর পুজো করি। আমার বাড়িতে একটা মন্দির আছে। আমার মন্দিরের যে পুরোহিত ছিল সে 4-5 দিন ধরে মারা গেছে। আমার মা পুজো পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, আমি বুঝতে পারি। আমাকে মা স্বপ্নও দেখায়। তখন কাপালিক বলল, আমি এই জন্যেই তোদের পাইক পেয়াদার হাতে আমি ধরা দিয়েছি। তখন জমিদার বলে উঠল, তাহলে তো বাবা আপনি সবই জানেন, আমার মন্দিরে আপনি আজ থেকে পুজো করবেন। কাপালিকও রাজি হয়ে গেল। জমিদার এমনও বলল যে আপনার কোনো দ্বিধা নেই তো? তখন কাপালিক বলে উঠল, আরে মায়ের পুজো করব, তাতে আবার দ্বিধা কিসের? তখন জমিদার বলল, ঠিক আছে বাবা, আপনি আমার সঙ্গে আসুন, আপনার ঘরটা আমি দেখিয়ে দিই। জমিদার মহলের ভেতরে ওনাকে নিয়ে গেল। নিয়ে গিয়ে ওনার ঘরটা দেখালো। বিলাসবহুল একটা। উনি ঘরে ঢুকতে গিয়েই আবার বেরিয়ে আসে। জমিদার একটু চমকে গিয়ে বললেন, কি হলো বাবা, আসুন। তখন কাপালিক বলছে, দেখ রুদ্র নারায়ণ, মানে জমিদারের নাম ছিল রুদ্র নারায়ণ। তো কাপালিক বলছে, দেখ রুদ্র নারায়ণ, আমি এই বিলাসবহুল ঘরে থাকতে পারবো না। এতে আমার সাধনার ব্যাঘাত ঘটবে। তুই এক কাজ কর, তোর যে বাড়ির পাশে বাগানটা আছে, ফুলের বাগান, ওখানে কিছু জায়গা ফাঁকা আছে। সেই ফাঁকা জায়গায় আমাকে একটা খড় দিয়ে ঘর বানিয়ে দে। ঘরের চাল হবে খড়, আর 4টে খুঁটি থাকবে, খোলা মেলা থাকবে। জমিদার কাপালিকের কথা মতো সেই মতনই লোক লাগিয়ে ঘর বানিয়ে দিল। ওখানেই উনি সাধনা করেন, সময় সময় এসে মন্দিরে ঢুকে মায়ের পুজো করেন। এইভাবে চলতে লাগলো। এখানে বলে রাখি, জমিদারের বউ ছিল, জমিদারের যে স্ত্রী, সে ছিল খুব সুন্দর। যে কোনো পুরুষ ওনাকে দেখলে পরে ওনার রূপে মোহিত হয়ে যেত। কাপালিকও যখন ভোরবেলা উঠে সাধনায় বসতেন, তখন ওনার জমিদারের যে স্ত্রী, উনি ঠাকুরের পুজোর জন্য, মানে মা কালীর পুজোর জন্য বাগানে ফুল তুলতে আসতেন। অনেকদিন ধরে জমিদারের স্ত্রীকে কাপালিক লক্ষ্য করেছে। লক্ষ্য করার পরে কাপালিক নিজেকে সামলাতে পারেনি। সে একদিন জমিদারের কাছে গেল, গিয়ে জমিদারকে একটা কথা বলল।
জমিদার কাপালিকের সঙ্গে যেদিন প্রথম দিন দেখা হয়েছিল, জমিদার আরো কথা বলেছিল যে, বাবা, আপনার যখন যা লাগবে আপনি আমাকে বলবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সেটা দেওয়ার। জমিদার গিয়ে সেই কথাটা জমিদারকে মনে করালো যে, দেখ রবীন্দ্রনারায়ণ, তুই আমাকে বলেছিলি যে আমার যা চাওয়ার আছে তোর কাছে চাইতে, তুই যথাসাধ্য চেষ্টা করবি আমাকে দেওয়ার। তখন জমিদার বলল, হ্যাঁ বাবা, আমি তো বলেছিলাম আপনাকে। আর তখন আপনি বলেছিলেন আমাকে যে আমার এখন কিছু লাগবে না, আমি সময় মতন চেয়ে নেব। তা আপনার এখন যখন দরকার হয়েছে আপনি বলুন। তখন কাপালিক শুধু বলল যে আমার একজন সাধন সঙ্গিনী লাগবে। জমিদার বলল, ঠিক আছে বাবা, ব্যবস্থা করে দেবো আমি। আপনি বলুন আপনার কাকে লাগবে। গ্রামে অনেক মেয়েরা আছে যারা ঠাকুরের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়, আমি তাদেরকে বলেই আপনার সাধন সঙ্গী। তখন জমিদার বলে উঠল যে, আপনি একবার বলুন আপনি কাকে চান, আমি এখনই তাকে নিয়ে আসছি আপনার সামনে। কাপালিক বলল, না, গ্রামের কেউ না, আমার দরকার তোর স্ত্রীকে। তোর স্ত্রীকেই আমি সাধন সঙ্গিনী বানাবো, আমি ঠিক করেছি। জমিদার শুনেই জমিদারের মাথায় রক্ত উঠে গেল। সে বলল, শিগগির জল্লাদকে ডাকো, এই কাপালিককে আমি আজই শেষ করে দেবো। জল্লাদ আসলো। জমিদার জল্লাদকে বলল, এই কাপালিককে বন্দি করো, বন্দি করে এর শিরচ্ছেদ করে ওর কাটা মুন্ডুটা আমার কাছে নিয়ে আসো, তাহলে যদি আমি শান্ত হই। জল্লাদ নিয়ে গেল কাপালিককে। কাপালিককে যখন জল্লাদ নিয়ে যাচ্ছে, তখন কাপালিক চিৎকার করে বলে উঠছে, জমিদার রুদ্রনারায়ণ, আমি তোকে ছাড়বো না, আমি তোকে কিছুতেই ছাড়বো না, আমাকে মেরে ফেললেও আমি আবারও ফিরে আসবো। তুই আমার শক্তি সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। এই বলতে বলতে কাপালিক চলে গেল। কিছুক্ষণ পরেই জল্লাদ এসে জমিদার মশাইকে প্রণাম করে কাপালিকের কাটা মনটা জমিদার মশাইকে দেখালো। জমিদার মশাই বলল, ঠিক আছে, ওর লাশটা যে গাছের বুড়ো বটতলায় গিয়ে ও সাধনা করতো, সেই গাছের তলায় মাটি খুঁড়ে পুঁতে দিয়ে আসো। তা জমিদার মশাইয়ের কথা মতো পাইকরা যারা তাই করলো। এবার আবারও গ্রাম ঠিকঠাক মতন চলতে আরম্ভ করলো। ঠিক 7 দিন পরে আবারও শোনা যাচ্ছে রাত্রিবেলা সেই মন্ত্র উচ্চারণ। গ্রামের আকাশ বাতাস ঠিক আগের মতনই মুখরিত হয়ে জানিয়ে দিচ্ছে যে অশুভ শক্তি আগমন করতে চলেছে। ধুলোর গন্ধ চতুর্দিকে ধূপের গন্ধ, তারা যেন বলে দিচ্ছে যে উপস্থিত হয়েছে অশুভ শক্তি। তাই পেয়াদারা জমিদারের কথায় আবারও গ্রামের চতুর্দিকে ছড়িয়ে পড়ল। কিন্তু তারা সারা গ্রাম তন্ন করে খুঁজেছে, কিন্তু খুঁজেও কিচ্ছু দেখতে পায়নি। কিন্তু মন্ত্র উচ্চারণ চলছে। সারা গ্রামের আকাশ বাতাস ধূপ গন্ধে মৌ করছে। চতুর্দিকে পাইক পেয়াদারা ঘোরাফেরা করছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। পরদিন সকালবেলা জমিদার মশাইকে পাইক পেয়াদারা এই কথাটা বলল। তখন জমিদার মশাই একটু চিন্তা করে গেলেন, তাহলে কি হলো? হঠাৎ করে ওনার সেই কাপালিকের কথাটা মনে পড়ে গেল, যে কাপালিক বলেছিল, আমি তোকে ছাড়বো না রুদ্রনারায়ণ, আমি আবারও ফিরে আসবো, আমাকে মেরে তুই আমাকে ক্ষান্ত করতে তুই পারবি না। সেই ভেবে জমিদার মশাই শরীরে একটা শিহরণ খেলে গেল। তাহলে কি কাপালিক আবারও ফিরে এসেছে? এইভাবে 3 দিন পর থেকে শুরু হলো গ্রামের মধ্যে অন্যরকম ঘটনা। অন্যরকম ঘটনা বলতে, গ্রামে যে কজন ফ্যামিলি ছিল, সেই ফ্যামিলি থেকে প্রতি রাতে মন্ত্র উচ্চারণ করার পরেই দেখা যায় যে ফ্যামিলি থেকে একজন করে লোক উধাও হয়ে যাচ্ছে। কিন্তু উধাও হয়ে গিয়ে সে মারা যাচ্ছে না কোথায় যাচ্ছে কেউ কিছুই বুঝতে পারছে না। এই করে করে গ্রামে ফ্যামিলির পর ফ্যামিলি নিঃশেষ হয়ে যাচ্ছে। এরপর
জমিদার মশাইও খুব চিন্তান্বিত যে কি হচ্ছে এগুলো। হঠাৎ করে ঠিক সেই সময় এক দাসী এসে বলল, জমিদার মশাই, আপনি শিগগিরই আপনার রানীর ঘরে যান, আপনার রানী কেমন যেন করছে। জমিদার মশাই সভা ছেড়ে সঙ্গে সঙ্গে রানীর ঘরে গেলেন। গিয়ে দেখছেন তার স্ত্রী উন্মাদের মতন করছে। উন্মাদ পাগল যেরকম করে ঠিক সেরকম করছে। শান্ত করার চেষ্টা করলেন উনি, কিন্তু পারলেন না। অনেক বুদ্ধি দেখানো হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কিছুতেই কিছু হলো না। এরপরে একদিন ওনার স্ত্রী মারা গেল। জমিদার মশাই এই ঘটনায় খুব ভেঙে পড়লেন। জমিদার মশাইয়ের 3 ছেলে ছিল। হঠাৎ করে কিছুদিন পর দেখছি যে জমিদার মশাইয়ের সেই 3 ছেলেও কোনো অজানা রোগে মারা গেল। কেউ কোনো কিছু ধরতেই পারছে না কেন এরকম হচ্ছে। আর জমিদার মশাই খালি চিন্তা করছেন যে আমি কি কাপালিক আবার অশরীরী হয়ে ফিরে এসেছি। প্রতি রাতে এই মন্ত্র উচ্চারণের আওয়াজ সবাইকে যেন কাঁপিয়ে দিয়ে চলে যাচ্ছে। গ্রামের আকাশ বাতাস যেন অন্যরকম বার্তা বয়ে আনছে। কেন এরকম হচ্ছে? এই চিন্তা করতে করতে একদিন জমিদার মশাই অসুস্থ হয়ে পড়লেন এবং কিছুদিনের মধ্যে উনিও মারা গেলেন। তারপরে গ্রামে আরো বিচ্ছিন্ন অবস্থা হয়ে গেল। খুব খারাপ অবস্থা হয়ে পড়লো গ্রামে। শান্তি তো নেই, আনন্দ নেই। খালি মনে হচ্ছে যেন অশুভ শক্তিরা তাণ্ডব করে বেড়াচ্ছে এই গ্রামে। গ্রামের এক মোড়ল ছিল। সেই মোড়ল একদিন গ্রামের যে কজন দেখেছিল তাদের সবাইকে ডেকে বলল, দেখো ভাই, আমি একটা কথা বলি তোমাদেরকে, আমরা এইভাবে বাঁচতে পারবো না। এইভাবে বাঁচা আমাদের পক্ষে সম্ভব হবে না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমরা কি মানবে? তখন সবাই বলে উঠল, মোড়ল মশাই, আপনি যা বলছেন আমরা সবাই মানব। আপনি বলুন, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? মোড়ল বলল, দেখো, আমরা গ্রাম ছেড়ে চলে যাই। তখন সবাই বলল, সে ঠিক আছে মোড়ল মশাই, আমরা গ্রাম ছেড়ে যাব, কিন্তু কোথায় যাব? মোড়ল মশাই উত্তর দিল, আমি জানি না, তবে আমাদের এই গ্রাম ছাড়তে হবে। আমাদের গ্রামের অনেকে এইভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে এবং আমার মনে হচ্ছে যে আমরাও হয়তো আর একদিন থাকবো না যদি এই গ্রামে থাকি। জমিদার মশাইও নেই, আমাদেরকে রক্ষা করবে কি? তখন সবাই একমত হলো যে না, এই গ্রামে আর থাকা যাবে না। এই গ্রামে থাকতে গেলে পরে আমরা সবাই মারা পড়ব। সবাই একদিন ঠিক করলো যে এই দিনে আমরা আমাদের সমস্ত কিছু নিয়ে গ্রাম ছেড়ে বেরিয়ে যাব। যাওয়ার দিন এগিয়ে আসলো। তারা সবাই গ্রামের সমস্ত কিছু, তাদের যা যাবতীয় জিনিস, সমস্ত কিছু, গরু বাছুর যাদের ছিল সেই গরু বাছুর করে নিল। কেউ ছাগল পুষত, কেউ মুরগি হাঁস পুষত, সব নিয়ে তারা মোড়ল মশাইকে নিয়ে নিজের দেশের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আজ এই গ্রাম জনমানবহীন, কিন্তু এখনো কান পাতলে শোনা যায় সেই কাঁপানিতে গগনবিধি মন্ত্র উচ্চারণ। আকাশ বাতাস মুখরিত হয়ে ধুনোর গন্ধ, ধূপের গন্ধ সব মিলিয়ে জানিয়ে যায় অশুভ শক্তির আগমন বার্তা এবং অশুভ শক্তির উপস্থিতি। এই ছিল আজকে আমার ঘটনা। এখনো এটা 2024 চলছে, এখনো এইসব ঘটনা শোনা যায় এবং আমাদের ইন্ডিয়ার মধ্যেই এই ঘটনাগুলো ঘটে আজকাল। ভাবতে অবাক লাগে। তো আজকে এই ছিল আমার ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, লাইক করো, কমেন্টস করো।
যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবারও বলছি, তোমরা অনেকেই ঘটনা শোনো কিন্তু সাবস্ক্রাইব করো না। আরো ভালো ভালো ঘটনা আসবে, সত্যি ঘটনা আসবে। আমাদের ফ্যামিলিকে শোনানোর জন্য আমি তৈরি হয়ে আছি সবসময়ের জন্য। তোমরা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও। আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। নমস্কার।
you